বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। যারা এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী ছিলে, অর্থাৎ এসএসসি 2028 ব্যাচ, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে বায়োলজি প্রথম পত্রের উপরে লেকচার আপলোড হচ্ছে। তোমরা পূর্বের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবে। আজকে আমি আলোচনা করব কোষ প্রাচীর নিয়ে। আহ তোমরা জানো যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা ইউনিক পার্থক্য কি? একটা ইউনিক পার্থক্য হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরই একটা উদ্ভিদ কোষ থেকে একটা প্রাণী কোষকে আলাদা করে থাকে। আরো অনেকগুলো ইউনিক ক্যারেক্টার্স আছে, তার মধ্যে কোষ প্রাচীর হচ্ছে অন্যতম। এই জন্য কোষ প্রাচীরকে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয়ে থাকে। তাহলে আমি যদি এটা কোষ প্রাচীরের প্রথম দিকে যাই, যে কোষ প্রাচীর আসলে কয় স্তর বিশিষ্ট হয়। কোষ প্রাচীরের তিনটা স্তর থাকে। কোষ প্রাচীরের স্তর থাকে তিনটা। একটাকে বলি আমরা হচ্ছে মধ্য পর্দা। একটাকে কি বলি? মধ্য পর্দা। দুই নাম্বার, দ্বিতীয়টাকে বলি আমরা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। এবং প্রাথমিক প্রাচীরকে ঘিরে আরো একটা স্তর দেখা যায়, এটাকে বলি আমরা সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। তার তিনটা স্তর আছে, একটা হচ্ছে মধ্যপর্দা, একটা প্রাথমিক প্রাচীর, আর একটা হলো সেকেন্ডারি প্রাচীর। এবং প্রাথমিক প্রাচীরের পরে যে সেকেন্ডারি প্রাচীরটা থাকে, এই সেকেন্ডারি প্রাচীর আবার তিন স্তর বিশিষ্ট হয়। একটা হলো বহিঃস্তর, একটা হলো বহিঃস্তর, দ্বিতীয়টা হলো অন্তঃস্তর। এবং বহিঃস্তর এবং মধ্য অন্তঃস্তরের মাঝে আরেকটা স্তর আছে, তাকে বলি আমরা হচ্ছে মধ্যস্তর। একে আমরা বলি হচ্ছে মধ্য স্তর। তাহলে কোষ প্রাচীরের তিনটা স্তর আছে। একটা হচ্ছে আহ মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, দেন সেকেন্ডারি প্রাচীর। তুমি যদি চিন্তা করো যে দুইটা কোষ যদি পাশাপাশি থাকে, দুইটা কোষ যদি, এটা উদ্ভিদ কোষ যেহেতু আমরা অঙ্কন করতেছি, দুইটা কোষ যদি মাঝামাঝি থাকে, তাহলে এই দুইটা কোষকে পৃথককারী যে অংশটা আছে, এই পৃথককারী যে অংশটা, একে বলি আমরা হচ্ছে মধ্য প্রাচীর বা ভিত্তি পর্দা। যেহেতু দুইটা কোষের মাঝে আসলে এই পর্দাটা অবস্থান করে, এই জন্য এর নাম হয়েছে হচ্ছে মধ্য পর্দা। এবার এটাকে যদি আলোচনা করি, বাইরে নিয়ে আলোচনা করি, তাহলে কোষ প্রাচীরটা দেখতে কেমন হবে? ধরো আমি এইটুকু অংশটাকে যদি একটু কেটে দিয়ে এই পাশে দেখি, তাহলে দেখা যাবে যে এইটার প্রথমে কি আছে? একটা প্রাচীর আছে। তাহলে এই মাঝখানের যে প্রাচীরটা, এই প্রাচীরটাকে বলতেছি কি আমরা? মধ্য পর্দা। মাঝের স্তরটাকে বলতেছি কি আমরা? মধ্য পর্দা। মধ্য পর্দাটার উপরে আরো একটা স্তর আছে, যাকে বলি আমরা প্রাথমিক প্রাচীর। তাহলে এইটা হলো আমার প্রাথমিক প্রাচীর, এইটা হলো আমার প্রাথমিক প্রাচীর। এবার এই প্রাথমিক প্রাচীরের উপর দেখো আরো তিনটা স্তর আছে। সেকেন্ডারি প্রাচীরের তিনটা স্তর আছে। তাহলে আমি এখানে সেকেন্ডারি প্রাচীরের তিনটা স্তর দিয়ে দিই, এটাকে একটু হাইলাইট করে বোঝার জন্য, যে এটা হচ্ছে আমার অন্তঃপ্রাচীর, এইটা হলো আমার প্রাথমিক প্রাচীর। ওকে, এরপরে আরো তিনটা স্তর আছে, এই তিনটা স্তরকে বলতেছি আমরা সেকেন্ডারি প্রাচীর। তাহলে এই পাশে কি আছে বলতো? এই পাশেও তিনটা স্তর থাকবে, কারণ আমরা এই একটা কোষ এবং এই একটা কোষ, দুইটা কোষের কিন্তু প্রাচীর দেখতেছি এখানে, তাই না? ওকে, তাহলে এই পাশে দিয়ে দাও, এই পাশে দিয়ে দাও তিনটা স্তর, এই পাশেও দিয়ে দাও কয়টা স্তর বলতো? তিনটা স্তর। ওকে, তাহলে এই যে কিছু জায়গায় দেখবা যে প্রাথমিক প্রাচীরও নাই, আবার সেকেন্ডারি প্রাচীরও নাই, সেখানে শুধুমাত্র দেখা যায় কি বলতো? এই মধ্য পর্দা দেখা যায়। সো এই জায়গার অংশটার নাম হচ্ছে কি? কূপ। এই অংশের নাম কি বলো? কূপ। কূপ মানে আহ যে ফাঁকা জায়গাটুকু দেখা যায়, যে ছিদ্রটা দেখা যায়, এই ছিদ্রটার নাম হচ্ছে কূপ। ইংরেজিতে বলা হয় পিট। ইংরেজিতে বলা হয় পিট। যেহেতু এই পাশেও একটা কূপ আছে, এই পাশে কোষের একটা কূপ আছে, এই জন্য একে বলা হয় কি? জোড়া কূপ। একে কি বলা হয় বলতো? জোড়া কূপ। জোড়া কূপ বা পিট পেয়ার। জোড়া কূপ বা পিট পেয়ার। ওকে, এই মধ্য পর্দাটা কি দিয়ে তৈরি হয়? মধ্য পর্দাটা আহ তৈরি হয় কোথায়? মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এসে কিন্তু আসলে
এই মধ্য পর্দাটা সৃষ্টি হয়, এবং এই মধ্য পর্দার সৃষ্টির পেছনে সাইটোপ্লাজম থেকে আসে হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, এবং গলজি বডি থেকে আসে পেকটিন জাতীয় ভেসিকল। এই ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল দিয়েই মূলত আমার কি হয় বলতো, এই মধ্য পর্দাটা সৃষ্টি হয়। তো মধ্য পর্দাটা প্রাথমিক অবস্থায় যখন থাকে তখন সেটা তরল অবস্থায় থাকে। কেন? এর ভিতরে পেকটিক অ্যাসিড থাকে। সো পেকটিক অ্যাসিড যেহেতু কি হয়, পিচ্ছিল জাতি হয়, সো প্রাথমিক দিকে এই মধ্য পর্দাটা কি হয় বলতো, মধ্য পর্দাটা হালকা নরম বা জেলির মতন হয়। এরপরে আছে কি প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরে কি কি অংশ থাকে? প্রাথমিক প্রাচীরে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, এরপর থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এছাড়াও এই যে প্রাথমিক যে প্রাচীরটা আছে, এই প্রাথমিক প্রাচীরের যে পুরুত্ব, এই পুরুত্ব হয় কত? 1 থেকে 3 মাইক্রোমিটার। ওকে। এবং সেকেন্ডারি প্রাচীরের মধ্যে কি কি থাকে? সেকেন্ডারি প্রাচীরের মধ্যে থাকে হচ্ছে লিগনিন, লিগনিন সুবেরিন, লিগনিন সুবেরিন, এবং থাকে হচ্ছে মোম বা অক্স। লিগনিন সুবেরিন এবং মোম বা অক্স এটা পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যায় হচ্ছে সেকেন্ডারি প্রাচীরের মধ্যে। এবং সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব কত? সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব হয় 5 থেকে 10 মাইক্রোমিটার। তাহলে একটু আগেই কিন্তু আমরা বলছি যে এই কোষ প্রাচীরের মাঝে মাঝে কিছু অংশ কি থাকে? ফাঁকা থাকে বা ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে আমরা কূপ বা পিট বলে থাকি। যেহেতু এই পাশেও একটা কূপ, এই পাশেও একটা কূপ, এই জন্য এর অপর নাম কি? জোড়া কূপ। এর নাম কি বলতো? পিট পেয়ার বা জোড়া কূপ। তো এই পিট পেয়ার বা জোড়া কূপের মাধ্যমে কি করে? একটি কোষ আর একটা কোষের মধ্যে একটা সূক্ষ্ম আণুবীক্ষণিক নালী প্রবেশ করে দেয়, তাই না? একটা সূক্ষ্ম আণুবীক্ষণিক নালী প্রবেশ করে দেয়। এই আণুবীক্ষণিক নালীর সাহায্যে পাশাপাশি দুইটি কোষের মধ্যে পানি এবং খনিজ লবণের আদান প্রদান হয়। যদি একটা কোষের ভিতরে যদি পানি এবং খনিজ লবণের ঘাটতি দেখা দেয়, তাহলে সে কি করে? একটা সূক্ষ্ম আণুবীক্ষণিক নালী প্রবেশ করে কার ভিতর দিয়ে? কূপের ভিতর দিয়ে অপর একটা কোষের মধ্যে প্রবেশ করিয়ে সেখান থেকে পানি এবং খনিজ লবণের আদান প্রদান করে। এই যে সূক্ষ্ম আণুবীক্ষণিক নালীর কথা বললাম, এই সূক্ষ্ম আণুবীক্ষণিক নালীকে বলা হয় প্লাজমোডেজমাটা। কি বলা হয় বলতো? এই সূক্ষ্ম আণুবীক্ষণিক নালীকে বলা হয় হচ্ছে প্লাজমোডেজমাটা, ডেজমাটা। ওকে। এবার তাহলে এর যদি আমরা একটু ভৌত গঠনের কথা বলি, ভৌত গঠন কিন্তু অলরেডি বলেই ফেলছি যে মধ্য পর্দা থাকে, প্রাথমিক প্রাচীর থাকে, সেকেন্ডারি প্রাচীর থাকে। মধ্য পর্দা জেলির মতো হয় কেন? বলে এখানে পেকটিক জাতীয় অ্যাসিড থাকে। প্রাথমিক প্রাচীরের মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন থাকে। এবং সেকেন্ডারি প্রাচীরের মধ্যে লিগনিন প্রোটিন এবং লিগনিন সুবেরিন এবং অক্স থাকে। এবার যদি রাসায়নিক গঠন দেখো, রাসায়নিক গঠনটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। তো রাসায়নিক গঠনের মধ্যে কি আছে? রাসায়নিক গঠনের মধ্যে আছে একটু আগেই কিন্তু আমি বলে ফেলছি যে মধ্য পর্দায় পেকটিক অ্যাসিড থাকে। আর একটা জিনিস থাকে, সেটা কি? পেকটিন। এই পেকটিনটা কি? পেকটিন হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অদ্রবণীয় পেকটেট লবণ। তাহলে পেকটিন হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অদ্রবণীয় পেকটেট লবণ। আর প্রাথমিক প্রাচীরের মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন থাকে। আমাকে মনে রাখতে হবে এই হেমিসেলুলোজের মধ্যে গ্লুকান, গ্লুকান নামক এক ধরনের হেমিসেলুলোজ, এটা কোষ প্রাচীরের যখন গঠন করে তখন কি হিসেবে কাজ করে? ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। এইটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট যে জাইলোগ্লুকান জাতীয় হেমিসেলুলোজ কোষ প্রাচীর গঠনের সময় ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। আর সেকেন্ডারি প্রাচীরের কথা তো বলছি, লিগনিন সুবেরিন এবং অক্স। এবার দেখো আহ আরো কিছু তথ্য আমাকে মনে রাখতে হবে। আমরা এসএসসি তে পড়ে আসছি যে ছত্রাকের কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। এছাড়া ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড, প্রোটিন। এসএসসি তে পড়েছিলাম পলিস্যাকারাইড, জাস্ট এখানে মনে রাখতে হবে পলিমার, কারণ পলিস্যাকারাইডটা এক ধরনের পলিমার। এবং শৈবালের যে কোষ প্রাচীর সেটা গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য যেটা সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এবং গ্লাইকোপ্রোটিনের পার্সেন্টেজ, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে।
দেখো, সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট? সেলুলোজের পরিমাণ হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ থাকে হচ্ছে 20%। হেমি কথার অর্থ কি? বায়োলজিতে হেমি কথার অর্থ হচ্ছে অর্ধেক। হেমি কথার অর্থ হচ্ছে অর্ধেক। হেমি কথার অর্থ যদি অর্ধেক হয় তাহলে হেমি সেলুলোজ, সেলুলোজের অর্ধেক, তার মানে কি 20% থাকবে। এরপরে পেকটিন থাকে কত? 30% এবং গ্লাইকোপ্রোটিন থাকে। আলোচনা করা যাক কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন নিয়ে। এই সূক্ষ্ম গঠনটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবারই আসে। আচ্ছা, কোষ প্রাচীরের মেন গাঠনিক উপাদানটা কি? কোষ প্রাচীরের কিন্তু মেন গাঠনিক যে উপাদানটা, এটাও কিন্তু সেলুলোজ। আর সেলুলোজ কি দিয়ে তৈরি হয়? অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু সেলুলোজ তৈরি হয়, এবং এই সেলুলোজটাই উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান। আর স্টার্চ, স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত উপাদান। তাহলে এই কোষ প্রাচীরের মধ্যে কোষ প্রাচীরের যে প্রধান গাঠনিক উপাদানটা, সেটাকে বলতেছি আমরা সেলুলোজ। 1 থেকে 3 হাজার চেইন, মনে রাখতে হবে। এক থেকে 3 হাজার, 3 হাজার সেলুলোজ। 1 থেকে 3 হাজার সেলুলোজ, 1 থেকে 3 হাজার সেলুলোজ একত্রিত হয়ে তৈরি করে হচ্ছে সেলুলোজ চেইন। তৈরি করে কি ভাইয়া বলতো? সেলুলোজ চেইন। ওকে, এইরকম 100 সেলুলোজ চেইন, এইরকম 100 সেলুলোজ চেইন যদি একত্রে মিলিত হয়, 100টি সেলুলোজ চেইন, 100 সেলুলোজ চেইন একত্রিত হয়ে তৈরি করে কি বলতো? ক্রিস্টালাইন মাইসেলি। তৈরি করে কি? ক্রিস্টালাইন মাইসেলি। এই যে মাইসেলির কথা বলতেছি, এই মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্মতম গাঠনিক উপাদান। 20টি মাইসেলি যখন আসে, 20টি মাইসেলি যখন আসে, এই 20টা মাইসেলি মিলে তৈরি করে হচ্ছে মাইক্রোফাইবিল। মাইক্রোফাইবিল। তাহলে 20টা মাইসেলি মিলে তৈরি করে মাইক্রোফাইবিল। এরকম যদি 250টা মাইক্রোফাইবিল আসে, এই 250টা মাইক্রোফাইবিল মিলিতে করে ম্যাক্রোফাইবিল। ম্যাক্রোফাইবিল এবং অসংখ্য ম্যাক্রোফাইবিল মিলিত হয়ে ফাইনালি তন্তু করা হচ্ছে, গঠন করে তন্তু বা ফাইবার। তাহলে এইটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবারই আসে। তাহলে কি বললাম? 1 থেকে 3 হাজার সেলুলোজ যদি একত্রিত হয় তাহলে সেখানে সেলুলোজ চেইন তৈরি হয়। 100টা সেলুলোজ চেইন মিলে ক্রিস্টালাইন মাইসেলি তৈরি হয়। এই মাইসেলিটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্মতম গাঠনিক উপাদান, এবং 20টা মাইসেলি মিলে তৈরি করে হচ্ছে মাইক্রোফাইব্রিল, এবং 250টা মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে ম্যাক্রোফাইব্রিল তৈরি হয়। আর অসংখ্য ম্যাক্রোফাইবার একত্রিত হয়ে তন্তু বা ফাইবার গঠন করে থাকে। আশা করি তোমরা এটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এবার আসি আমরা কোষ প্রাচীরের যে গঠন, মানে কাজটা কি। কোষ প্রাচীরের কাজের মধ্যে 1 নম্বর পয়েন্ট বলা যেতে পারে যে কোষের নির্দিষ্ট আকার এবং আকৃতি দান করে। অর্থাৎ একটা কোষ দেখতে কেমন হবে, তার বাহিরের স্ট্রাকচারটা কেমন হবে, এটা নির্ধারণ করা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি করে? কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, এছাড়া তাকে প্রয়োজনীয় শক্তি এবং দৃঢ়তা প্রদান করে। আমরা জানি সেলুলোজের মধ্যে লিগনিন থাকে, আর যার মধ্যে লিগনিন থাকে তার প্রধান কাজই কি? তার প্রধান কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এছাড়া কোষ প্রাচীরে কি করে? একটা কোষ থেকে আরেকটা কোষকে পৃথক রাখে। কোষ প্রাচীরের মাঝে অসংখ্য ছিদ্র দেখা যায়। এই ছিদ্রগুলোকে আমরা কূপ বলছিলাম। এই কূপের মাধ্যমে তারা পাশাপাশি দুটো কোষের মধ্যে কি করে? যোগাযোগ রক্ষা করে থাকে। এছাড়াও বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক হিসেবে প্লাজমোডেজমাটা কাজ করে থাকে। আশা করি কোষ প্রাচীরের গঠন, কাজ, সূক্ষ্ম গঠন এবং রাসায়নিক গঠন সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।